অনুসন্ধানের বিকল্প কিছুই হতে পারে না। আপনি 200 কোটি টাকা, 150 থেকে 200 কোটি টাকা লাগে একটা কূপ খনন করতে। আপনি যদি একটা কূপ খনন করেন, আপনি যদি সারা পৃথিবীতে কি, সারা পৃথিবীতে আপনি রেশিও হচ্ছে 8 থেকে 10টা কূপ খনন করলে আপনি একটা কূপ পাবেন। আমাদের বাপেক্সের রেশিও কি? আমাদের বাপেক্সের রেশিও হচ্ছে 3:1। 3টা কূপ খনন করে তারা একটা গ্যাস পেয়েছে। সরকার কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছে 150টি কূপ খনন করবে। তারপরে আপনার আমাদের যে ল্যান্ড বেস এলএনজি টার্মিনালের দিকেও সরকার হাত দিয়েছে, সেটা কাজ শুরু হয়েছে। এবং আরেকটা FSRU দুটো আছে, আরেকটা আনার ক্ষেত্রেও সরকার কাজ শুরু করেছে, অলরেডি প্রক্রিয়াধীন। এটা যে আসলে আমাদের দেশে মানে অ্যাপ্রোপ্রিয়েট মানুষ যেখানে থাকার কথা অনেকেই হয়তো সেই জায়গায় নেই, কিন্তু ঠিক সেভাবেই আপনি যেভাবে শুরু করলেন যে একটা সন্তান মাত্র ভূমিষ্ঠ হয়েছে আজকে 6 মাস, তো এখন তাকে একটু সময় দিতে হবে আসলে, যে সে অনেকগুলো বোঝা কাঁধে নিয়েই জন্মগ্রহণ করেছে। আপনি বৈশ্বিক যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বলেন, এবং আপনি বিগত 15 বছর বা 17 বছরে যে পুঞ্জীভূত এই তেল গ্যাসের সমস্যা বা পাওয়ার সেক্টরের সমস্যা নিয়েই তো সে এসেছে। এটা তো আসলে একদিনে তৈরি হয়নি। আপনি 15 বছর ধরে যে ঘটকি নোংরা হয়েছে সেটা আসলে একদিনে পরিষ্কার করাও সম্ভব নয়। তো এখন সেভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে, আমি যেহেতু কাজ করি এই লাইনে, আমাদের বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ওনারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যোগ্য লোককে প্রোভাইড করার জন্য। আমরা জিওলজিস্ট, স্যারও জিওলজিস্ট, আমিও জিওলজিস্ট, আশরাফ ভাইও রাজনীতি আপনার জ্বালানি বিশ্লেষক। দেখেন আজকে কিন্তু আপনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যে আমাদের গ্যাসের পরিস্থিতিটা কি আমরা হয়তো বলতে পারবো। তো আমার কাছে যেটা মনে হয়, প্রথমে স্যার যেটা শুরু করেছিলেন আমি একটু অ্যাড করতে চাই, যে আমাদের অনেকগুলো সমস্যা তো হয়েছে। এখন আপনি স্যারকে যে প্রশ্নটা করলেন যে এখনই এটা সমাধান হবে নাকি, আপনার আমাদের যেই মেইন রিজার্ভারগুলো ছিল, যেই গ্যাস ক্ষেত্রগুলো, তিতাস বলেন, বিবিয়ানা বলেন, জালালাবাদ বলেন, সেগুলো থেকে কিন্তু ক্রমাগত গ্যাস উত্তোলন হ্রাস পাচ্ছে। এখন আমার যেই FSRU আছে, আমার যে LNG ইম্পোর্ট করা হচ্ছে, সেখানে আমার 1200 MMFCF থেকে আমি যদি 1600তে উত্তীর্ণ করি, সেটা করতে লাগবে আরও 2 বছর সময়। ঠিক এই 2 বছরের মধ্যে আমার 400 বাড়বে, কিন্তু আমার বিবিয়ানাতে আমি একজন জিওলজিস্ট হিসেবে যেটা বুঝছি, এটা কিন্তু শেষের দিকে আমার 300 কিন্তু ওখানে হ্রাস পাবে। তাহলে একটা সংকট কিন্তু থেকেই যাবে। আবার আপনি যে এলএনজির কথা বললেন, মানে গ্যাসের উৎপাদন যেহেতু কয়েক বছর ধরে কমছে, যে কথাটি আপনি বলেছেন, এই ঘাটতিটা পূরণ করতে এলএনজি যেটি আমদানি করা হচ্ছে সেটাও আসলে ব্যয়বহুল এবং সেটা সরবরাহ এখন অনেকটাই অনিশ্চিত। হ্যাঁ, অবশ্যই সেটা ব্যয়বহুল। এলএনজির যে আমদানি নির্ভরতা, সেটা তো স্বল্পমেয়াদী সমাধান হওয়ার কথা ছিল আমাদের। আমরা কেন দীর্ঘমেয়াদী আমরা এলএনজি নির্ভর হয়ে যাচ্ছি? আমরা কেন আমদানি নির্ভর হয়ে যাচ্ছি বা হয়ে গিয়েছি? আমাদের দেশীয় অনুসন্ধানের প্রতি যে অনাগ্রহ তৈরি হয়েছে গত 15 বছরে, সেটার খেসারত আমরা এখন দিচ্ছি। এক কথায় আমি এটা বলবো, মানে সেই অনুসন্ধানটা এখন নতুন করে শুরু করলে কি আপনার মনে হয় এখন নতুন করে তো সরকার চেষ্টা করছে। আপনি এই যে আশরাফ ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সরকার কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছে 150টি কূপ খনন করবে। তারপরে আপনার আমাদের যে ল্যান্ড বেস LNG টার্মিনালের দিকেও সরকার হাত দিয়েছে, সেটা কাজ শুরু হয়েছে। এবং আরেকটা FSRU দুটো আছে, আরেকটা আনার ক্ষেত্রেও সরকার কাজ শুরু করেছে, অলরেডি প্রক্রিয়াধীন। এটা এখন আপনি যদি বলছেন, আপনার প্রশ্নটা আরেকবার যদি আমাকে বলেন। এই যে আসলে আমরা এলএনজি ঘাটতিটা মেটানোর আচ্ছা, চেষ্টা এলএনজির ঘাটতিটা দেখেন, আমরা যে বাপেক্সকে আমরা কত পয়সা দিই গ্যাস উত্তোলনের জন্য? আমরা বাপেক্সকে আমরা দিই 4 টাকা। আমরা সিলেট গ্যাস ফিল্ড বা বাংলাদেশ গ্যাস ফিল্ডকে আমরা দিচ্ছি তার চেয়েও কম। আর এলএনজি আমরা আনছি 62 টাকা, প্রায় 15% বেশি, 15 গুণ বেশি তার থেকে। মানে আমার যেই দেশীয় গ্যাস তার থেকে 15 গুণ বেশি দিয়ে আমরা আমদানির দিকে ঝুঁকে গেছি। এখন আমার যদি অনুসন্ধানের বিকল্প কিছুই হতে পারে না। আপনি 200 কোটি টাকা, 150 থেকে 200 কোটি টাকা লাগে একটা কূপ খনন করতে। আপনি যদি একটা কূপ খনন করেন, আপনি যদি সারা পৃথিবীতে কি, সারা পৃথিবীতে আপনি রেশিও হচ্ছে 8 থেকে 10টা কূপ খনন করলে আপনি একটা কূপ পাবেন। আমাদের বাপেক্সের রেশিও কি? আমাদের বাপেক্সের রেশিও হচ্ছে 3:1। 3টা কূপ খনন করে তারা একটা গ্যাস পেয়েছে। হ্যাঁ, এটা নেগেটিভ দিকও আছে, বাপেক্স ওই পরিমাণ কূপ খনন করেনি, এই জন্য রেশিওটা কম এবং সাকসেসফুল।